হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা জানো আমাদের আজকের পড়ার বিষয়টা একটু ব্যতিক্রম। অলরেডি তোমরা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছ সেটি এবারের 46তম বিসিএস পরীক্ষার প্রিলির প্রশ্ন। আমরা আজকে দেখব যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতির চেয়েও কিভাবে 10% মার্কস বেশি পাওয়া সম্ভব। ট্রিক্সটি জানার জন্যে অবশ্যই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবা। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। পুরো প্রশ্ন জুড়ে তোমরা বিশেষ কিছু চিহ্ন দেখতে পাচ্ছ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই চিহ্নগুলোকে চিনে নেওয়া বুঝে নেওয়াও খুব বেশি জরুরি। আমার প্রশ্নপত্রে তোমরা এই 4 ধরনের চিহ্ন দেখতে পাবা, যার প্রথমটির মানে হচ্ছে এই প্রশ্নটির উত্তর আমি একেবারেই শিওর ছিলাম। দ্বিতীয়টি অর্থাৎ 2-এর উপর যে গোলাকার চিহ্ন, এর মানে হচ্ছে এই প্রশ্নের উত্তরটি আমি কনফিউজ ছিলাম, কিন্তু যেটি আমি উত্তর দিয়ে এসেছি সেটি সঠিক। 3 নম্বরের যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এটিতে আমি প্রশ্নের উত্তর শিওর ছিলাম না, কিন্তু যেগুলো উত্তর হবে না সেগুলোকে আমি ফাইন্ড আউট করে শিওর হয়েছিলাম। এবং চতুর্থ চিহ্নটির মানে আমি কনফিউজ ছিলাম উত্তরটি নিয়ে এবং আমার বাছাই করা উত্তরটি ভুল হয়েছে। এই সব কিছুর বিস্তারিত আলোচনা নিয়ে তোমাদের সাথে আমি থাকছি মোহাম্মদ হাফিজুর রহমান এবং আমার চ্যানেল ইংলিশ উইথ HR। এখন আমরা দেখব কিভাবে পরীক্ষার হলে আমি প্রশ্ন উত্তরগুলোকে নিজের মতো করে সহজভাবে নেওয়ার চেষ্টা করেছি। আমি এখন যে পৃষ্ঠাটাতে আছি সেই পৃষ্ঠাটাতে বেশিরভাগ প্রশ্নই সাধারণ জ্ঞান থেকে এসেছে, এবং তোমরা জানো সাধারণ জ্ঞান সম্পর্কে আমার জ্ঞান খুবই সাধারণ। কিন্তু পারি না পড়িনি বলে যে আমি অ্যান্সার করিনি তা কিন্তু না। এই সাধারণ জ্ঞান থেকে আমি অনেকগুলো প্রশ্ন উত্তর করতে পেরেছি এবং আমি তোমাদেরকে এখন দেখাবো কিভাবে আমি প্রশ্নগুলোকে উত্তর করেছি। আমরা এখন 75 নম্বর প্রশ্নটার দিকেই তাকাই। এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। এই প্রশ্নের উত্তরটা আমার সরাসরি জানা ছিল না, কিন্তু আমার কাছে মনে হলো যেহেতু বরিশালের চারপাশ ঘিরেই নদী এবং কিছুদিন আগে পর্যন্ত ঢাকার সাথে বরিশালের তেমন কোনো স্থল সংযোগ ছিল না, তাই অবশ্যই বরিশালের লোক সংখ্যাই সবচেয়ে কম হওয়ার কথা। এবং যেভাবে সেই কাজ, আমি বরিশালকেই আমার সঠিক উত্তর হিসেবে গ্রহণ করে নিয়েছি এবং এটাই সঠিক উত্তর ছিল। এর পরের প্রশ্নটি যদি দেখি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? এর সরাসরি উত্তরও আমার জানা ছিল না, কিন্তু আমি যখন দেখলাম ট্রেডিং কর্পোরেশন, ট্রেড মানে কি? ট্রেড মানে হচ্ছে ব্যবসা, আর ব্যবসার সাথে এই যে 4টা অপশন আছে সবচেয়ে বেশি মিল রয়েছে বাণিজ্য কথাটার, এবং সেই মিল থেকেই আমি এই প্রশ্নের উত্তর করেছি বাণিজ্য, এবং আমার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। এরপরে দেখো এই 78 নম্বর প্রশ্নটা একটা মজার ব্যাপার আছে। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? এই প্রশ্নের উত্তরও আমার জানা ছিল না, কিন্তু ওদের এই উৎসবটা খুব রিসেন্ট ওরা উদযাপন করেছে, এবং ফেসবুকে স্ক্রল করার সময় এই উৎসবটা নিয়ে অনেকগুলো নিউজ আমার চোখে পড়েছে, এবং সেখান থেকেই এই প্রশ্নের উত্তরটা আমার করতে পারা। এরপরে আমরা যদি 82 নম্বর প্রশ্নটার দিকে তাকাই, এটা দেখলে বোঝা যাবে যে আমার সব ধারণায় যে সঠিক ছিল তা কিন্তু নয়, কিছু ধারণা আমাকে ভুল উত্তরও পাইয়েছে। দেখো, বাংলাদেশের নবীনতম নদী কোনটি? এই প্রশ্নের উত্তরটা আমি যদিও আইডিয়া থেকে দিয়েছি, কিন্তু এটা হয়েছে আমি পরীক্ষার হলেও বুঝতে পারছিলাম, কারণ পদ্মা, মেঘনা, যমুনা এই নদীগুলোর নাম ছোটবেলা থেকেই শুনে আসছি, এবং এগুলো অবশ্যই অনেক 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 পুরাতন নদী। জিঞ্জিরাম এই নদীর নামটা আমি পরীক্ষার হলে প্রথমবার দেখেছি, এবং সেখান থেকে আমি এটাকেই আমার অ্যান্সার হিসেবে গ্রহণ করে নিয়ে এসেছি, এবং দ্যাট ওয়াজ দ্য রাইট অ্যান্সার। এবার একটু ইংরেজি নিয়ে কথা বলা যাক। 44 নম্বর কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন। এখানে আমাদের প্রথম ক্লাস অনুযায়ী প্রিপোজিশন আমরা কিভাবে ফাইন্ড আউট করি? ফ্রেজাল প্রিপোজিশন ফাইন্ড আউট করার একটা উপায় হচ্ছে প্রথমে একটা সিম্পল প্রিপোজিশন থাকবে, পরে একটা বেস ওয়ার্ড থাকবে, পরবর্তীতে আরেকটা সিম্পল প্রিপোজিশন থাকবে। যদি আমরা এমন কোনো কম্বিনেশন খুঁজে পাই তাহলে সেটাকে আমরা বলি ফ্রেজাল প্রিপোজিশন। তাই বলে কি আমি এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে দাগিয়ে দিয়ে আসতাম? না। এর আগেও আমাদেরকে মনে রাখতে হবে একেবারে বেসিক একটা কথা, সেটা হচ্ছে প্রিপোজিশন কোথায় বসে। প্রিপোজিশন বসে নাউন বা প্রোনাউনের পূর্বে, কিন্তু এরপরে কি নাউন বা প্রোনাউন আছে? না, নেই।
এখন তাই বলে কি এটি ডিটাচ প্রিপোজিশন? তাও কিন্তু না, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম ডিটাচ প্রিপোজিশন হওয়ার জন্যে সেটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়া অনেক বেশি জরুরি, আর তাই এটি কোনোভাবেই প্রিপোজিশনাল ফ্রেজ নয়। এটি কেন অ্যাডভার্বাল ফ্রেজ নয়? কারণ এখানে কোনো অ্যাডজেক্টিভ বা ভার্বকে এই কথাটি মডিফাই করছে না, তাই এটি অ্যাডভার্বও হতে পারে না। আমি কনফিউজ ছিলাম নাউন আর অ্যাডজেক্টিভ নিয়ে, এবং যেহেতু একটি নাউনের পরে এর অবস্থান, তাই এটি আমি খুব সহজেই ধরে নিয়েছি এটি একটি অ্যাডজেক্টিভ। এবার 58 নং প্রশ্নটির দিকে তাকানো যাক। আমাকে বের করতে হবে এই 4টি অপশন থেকে কোনটি সঠিক। দেখো কত সহজে আমি উত্তরটি বের করেছি। আমি জানি বোথ কথার সাথে দি বসে না, আর তাই ক এবং খ নং উত্তরটি হতে পারে না। আবার ঘ নং অপশনে ইদার কথাটির উল্লেখ রয়েছে, যেটি কোনো সিঙ্গুলার ফর্মকেই নির্দেশ করে, কিন্তু এরপর সাইডস কথাটি খুবই বেমানান, আর তাই ঘও উত্তর হতে পারে না। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তরটি বের করার আগে আমি 3টি ভুল উত্তরকে বাতিল করেছি, ঠিক যেমনটি করেছি এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার বেলায়। প্রশ্ন না পড়েও এখান থেকে 2টি অপশন খুব সহজেই বাদ দেওয়া যায়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী ইজের পরে কোনো সিঙ্গুলার নাউন বা প্রোনাউনই বসাতে হবে, ঠিক একইভাবে আর এর পরে কোনো প্লুরাল নাউন বা প্রোনাউন বসাতে হবে, কিন্তু এক্ষেত্রে ইজের পরে রয়েছে প্লুরাল ফর্ম এবং আর এর পরে রয়েছে সিঙ্গুলার ফর্ম, আর তাই প্রথমেই এই 2টি অপশন বাদ দেওয়া সহজ। বাকি 2টি অপশন থেকেও খুব সহজেই সঠিক উত্তরটি বের করে আনা সম্ভব। তো এভাবে করেই আমি আমার প্রশ্নগুলোকে নিজের জন্য সহজ করে নেওয়ার চেষ্টা করেছি। আমি মোট কনফিউজ কোয়েশ্চেন অ্যান্সার করেছিলাম 32টা, এবং সেখান থেকে আমার 12টা ভুল হয়েছে, 20টাই সঠিক হয়েছে। 12টা ভুলের জন্যে আমার যদি 6 মার্কস কাটাও যায়, তাহলেও আমি 14টা মার্কস পাচ্ছি আন্দাজ করা থেকে, এবং এই পুরো আন্দাজ করাটাকেই আমি নিয়ে এসেছি প্রশ্নের উত্তর বাতিল করার মাধ্যমে। তো আজকে এ পর্যন্তই। পরীক্ষা কেমন হলো এটা জানার জন্য বন্ধুর সাথে দেখা করতে চিড়িয়াখানায় আসছিলাম। বন্ধুর সাথে দেখা করা শেষ, আমিও এখন বাসায় চলে যাব। তোমরা ভালো থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।